হরেকেষ্ট বোষ্টমের বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধুকার সঙ্গে একেবারে মুখোমুখি। নবুদাস কাঁচুমাচু হয়ে বলল, শীতল দাদা যে। শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলল, দিনকাল কি পড়লো রে নবু, মগজ পাকলো না, হাত মক্স হলো না, গুরু বরণ হয়নি, দুধের ছোকরারা সব লাইনে নেমে পড়ল। ছি ছি, বিদ্যেটার উপর ঘেন্না ধরে গেল রে। শীতল দাস মান্যগণ্য লোক, লাইনে তার খুব নামডাক, বয়সেও বড়। তবু কথাগুলো শুনে নবুর ভারী আঁতে লাগলো। বলল, দেখো শীতল দাদা, আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও পেট চালাতে হয়। একজন লুটে পুটে খাবে আর আমরা আঙুল চুষবো, এ তো নিয়ম নয়। আর মগজ পাকার কথা বলছো, মগজ কি আর ঘরে বসে থাকলে পাকবে? কাজে নামলেই মগজ খোলে। আর হাত পাকানোর কথা যদি বলো, তাহলে আমিও বলি, গেল হপ্তায় কি আমি বিদ্যেধর মণ্ডলের লোহার সিন্দুক ভাঙিনি? শীতল কঠিন হাসি হেসে বলল, তা ভেঙেছিস? তবে পেয়েছিলি তো লবডঙ্কা। সিন্দুকের জিনিস সেদিনই বিদ্যেধর সব সরিয়ে ফেলেছিল। তোর বরাতে জুটেছিল এক বান্ডিল দস্তাবেজ, এক পুটুলি তামার পয়সা আর 25টি টাকা। সেটা বড় কথা নয় শীতলদা, সিন্দুক যে ভেঙেছিলাম সেটা তো স্বীকার করবে। এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। তবে কোনো চেঁচামেচি নেই, ঝগড়া হচ্ছিল ফিস ফিস করে, যাতে গৃহস্থর ঘুম না ভেঙে যায়। ফিস ফিস করে ঝগড়া করা সোজা কথা নয়, এলেম লাগে। শীতল বলল, দেখ নবু, বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই, এই শিক্ষেটাও তোর হয়নি দেখছি। চোর ডাকাত যাই হোস, মানির মানটা তো দিবি। যাকগে, এখন তুই কেটে পড়। সামনের ফাল্গুনে আমার ছোট মেয়ের বিয়ে, পাত্রপক্ষ 6,000 টাকা পণ চেয়েছে, তার উপর সোনা দানা। বিয়ের খরচ খরচা তো বড় কম নয়। তুই বরং শিবু হালুইয়ের বাড়িতে গিয়ে কাজ সেরে আয়। সকালে গরু কিনতে প্রতাপপুরের গোহাটায় যাবে বলে শিবু 7,000 টাকা জোগাড় করে রেখেছে, খাটের নিচে মেটে হাঁড়িতে আছে। যা, গিয়ে হাসিল করে আয়। প্রেস্টিজে লাগলেও নবু আর কথা বাড়ায়নি। শীতলদাকে চটিয়ে লাভ নেই, বুড়ো চোরদের একটা জোট আছে। সে নতুন লাইনে নেমেছে, ট্যান্ডাই ম্যান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ। বুড়ো চোরদের সে পছন্দ করে না বটে, কিন্তু এটা মানে যে শীতল সাধুকা, বিরিঞ্চি মণ্ডল, বীরু গায়েন, হরিপদ কীর্তনিয়ার মতো ওস্তাদদের কাছে অনেক কিছু শেখার আছে। ওদের দোষ একটাই, নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না। একটু দাঁড়িয়ে শীতল সাধুকার হাতের কাজ আর কৌশলটা দেখার ইচ্ছে ছিল নবুর, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি। মুশকিলটা হলো, শিবু হালুইয়ের বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজ খুড়ো যে একটু মাথা পাগলা লোক, এটা তার খেয়াল ছিল না। লোকটার দোষ হলো, দাওয়ায় বসে সারা রাত বকবক করে। লোকে বলে পবন খুড়ো নাকি ভূত প্রেতের সঙ্গে কথা কয়। দাওয়ার দিকটায় সুবিধে নেই দেখে নবু পিছন দিকটায় কচুবন পেরিয়ে গিয়ে জানলা ফাঁক করলো বটে, কিন্তু কাজটা মোলায়েম হলো না। দুবার দুটো খটাং আর মচাং শব্দ করে ফেলল। শীতল সাধুকা ভুল বলেনি, এখনো তার সত্যি হাত মক্স হয়নি, গুরুমারা বিদ্যেও নেই। তবে পাকা মাথা হলে ভালো করে সুলুক সন্ধান আর আপৎকালের ফন্দি ফিকির জেনে বুঝে আসত।
বিপদটা হলো ওই শব্দে সামনের দাওয়ায় পবনখুড়োর বকবকানি বন্ধ হয়ে গেল, আর ঘরের ভিতর থেকে শিবু হালুই ঘুম জড়ানো গলায় একটা হাঁক মারল, বলি, ও মেজ খুড়ো, কথা কইছো না যে বড়, তোমার কথা বন্ধ হলে যে আমার ঘুমের অসুবিধে হয়। পবন খুড়ো বলল, এই একটু জল খেলুম বাপ, কথা তো সেলাই করতে হয় কি না, তাই গলাটা শুকিয়ে যায়, টেনে ঘুম দে বাপু, কথা থামাচ্ছি না। পবন খুড়ো ফের বকবক শুরু করলো। শিবু হালুইয়েরও নাক ডাকতে লাগলো। নবু ডিং মেরে জানলা গলিয়ে ঘরের ভিতর সেধিয়ে গেল। কিন্তু খাটের নিচে নজর করে বড্ড দমে গেল সে। মেটে হাঁড়ির যেন হাট বসে গিয়েছে, গিজগিজ করছে মেটে হাঁড়ি। এর কোনটায় হালুইয়ের পোড় 7,000 টাকা আছে তা কে জানে। প্রথম হাঁড়ির মুখ থেকে মালসা সরিয়ে হাত ঢুকিয়ে দেখলো গলা অবধি ধান, পরেরটায় চিটে গুড়, তারপরেরটায় তিসির তেল। কিন্তু হাল ছাড়লে তো হবে না। পরের হাঁড়িটা হাতড়ে দেখে নবু বুঝলো জায়গাটা ফাঁকা, কিন্তু হাঁড়ি রাখার বিড়েটা পড়ে আছে, অর্থাৎ 4 নম্বর হাঁড়িটা যথাস্থানে নেই। তাহলে কি হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়েছে? গুটি 10 হাঁড়ি তল্লাশের পর হাল ছাড়তে হলো, কারণ পবন খুড়োর বকবকানি থেমেছে এবং শিবু হালুয়ের ঘুমও ভেঙেছে। সে হাঁক দিল, খুড়ো, ফের চুপ মেরে গেলে কেন? চুপ কি আর সাদে মারি বাপ, তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে, বেজায় কুটুর কুটুর শব্দ শুনছি। বলি, টাকাগুলো যদি কেটে রেখে যায় তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি বাপু? তাই তো, বলে শিবু ধর্মর করে উঠে পড়ল। নবু লহমায় জানলা গলে বাইরে লাফ মেরে পড়ল। পড়েই ছুটতে যাবে এমন সময় জানলা গলে আরো একটা লোকও লাফিয়ে নেমে এসে ক্যাঁক করে তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বলল, অহম্মক কোথাকার, ওর একটু হলেই যে কাজটা কাঁচিয়ে দিয়েছিলি রে হারামজাদা। লোকটাকে চিনতে পেরে নবু নিশ্চিন্তির শ্বাস ছাড়ল। শত্রুপক্ষের লোক নয়, এ হলো নিবারণ সরকার। তার নিবারণদারও হাতযশ আছে। নিবারণদার বউ রিক্সা করে বাজারে যায়, তার খোকা খুকিরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, বাড়িতে টিউবওয়েল আছে, দোহাত্তা কামায়। নবু হাত কচলে দেতো হাসি হেসে বলল, পাকা খবর পেয়েই ঢুকেছিলাম, তবে ফসকে গেল। নিবারণ অবাক হয়ে বলল, কিসের পাকা খবর রে? ও, সেই গরু কেনার 7,000 টাকা নাকি? আরে সে তো আমি কখন গস্ত করে বসে আছি। 7,000 তো এখন আমার ট্যাঁকে। একটা হাঁড়িতে খানিক আমসত্ত্ব পেয়ে গেলাম বলে এই দেরি। ও জিনিস তো আর হালুম হুলুম করে খাওয়া যায় না, চিবিয়ে অসুস্থ করে খেতে হয়। তা তোর জ্বালায় কি আর শান্তিতে বসে খেতে পারলুম? নবু লজ্জায় নতমুখ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিবারণ বলল, ওরে, মন খারাপ করিস না, রাত কাবার হতে এখনো মেলা দেরি। নন্দরামের ছেলের বিয়ে গিয়েছে পরশুদিন। শুনেছি 15 টাকা নন্দরামের বালিশের তলায় আছে। তা কম হবে না, 1,000 তো বটেই, বেশিও হতে পারে। দেখ চেষ্টা করে। নবু প্রমাদ গুনল। এক সময় নবু নন্দরামের বাড়িতে মুনিশ খাটত। হাড় ভাঙা মেহনত করে মাসকাবারে 30টি টাকা মাত্র জুটত। তার উপর নন্দরাম ভারী রাগী মানুষ, রেগে গেলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। গরু হারিয়ে যাওয়ার নবুর উপর রেগে গিয়ে তার দিকেও ছুঁড়ে মেরেছিল বটে, তবে তখন নন্দরামের জলখাবারের সময় বলে হাতে ছিল একটা লুচিতে জড়ানো রসগোল্লা, তাই বরাত জোরে নবু বেঁচে যায়। আর সেই প্রথম রসগোল্লা দিয়ে লুচি খেতে কেমন লাগে তার টের পেয়েছিল। স্বাদ এখনো মুখে লেগে আছে। সুবিধে শুধু এইটুকু যে নন্দরামের অ্যালসেসিয়ান কুকুরটা তাকে খুব চেনে, আর বাড়ির সুলুক সন্ধানও নবুর জানা। দেওয়াল টপকে বাগানে ঢোকা জলের মতো সহজেই হয়ে গেল।
কুকুরটা তেড়ে আসতেই নবু আমি রে আমি বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সেটা লেজ নেড়ে হাত পা চেটে দিতে লাগলো। সাফাইয়ের লোক ঢোকার ছোট দরজাটার ছিটকিনি বরাবরই নড়বড়ে ছিল। বাইরে থেকে সেটা খুলে ফেলতে কোনো মেহনতের দরকার হলো না। গ্রিলের তালাটা মোটকে দোতলায় উঠে যাওয়া অবধি গা মোটে ঘামলই না নবুর। তবে তার তো কপালটা বিশেষ ভালো নয়, শেষ রক্ষে হলে হয়। মুখখানা গামছায় ভালো করে জড়িয়ে নিল নবু। তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজাটায় হাত লাগালো। পাকা হাত হলে কোনো সমস্যাই নয়, কিন্তু মুশকিল হলো নবুর হাত এখনো নিতান্তই কাঁচা। শিক ঢুকিয়ে ভিতরে ছিটকিনি খুলবার কসরত করার সময় একটা ঢপ এবং একটা ঠং শব্দ সে সামাল দিতে পারল না। আর কপালের এমনই ফের যে দরজার পাল্লাটা খুলতে যেতেই কবজায় এমন বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো যে তাতে পাথরেরও ঘুম ভেঙে যায়। আর হলোও তাই। কাঁচা ঘুম ভেঙে নন্দবাবু উঠে বসলেন। গুরু গম্ভীর গলায় বলে উঠলেন, কে রে? কার এত সাহস? কার ঘাড়ে দুটো মাথা যে এই অসময়ে আমাকে বিরক্ত করিস? নবু বুঝল এই মৌকাটা গেল। শীতল দাদা যা বলেছিল তা হাড়ে হাড়ে সত্যি। সে এখনো দুধের শিশু। বারবার 3বার কাজ ফসকে যাওয়ায় মাথাটাও যেন কেমন ধারা হয়ে গেল নবুর। সে হঠাৎ বলে বসল, কাজের সময় অত চেঁচামেচি করবেন না তো মশাই, ওতে ভারী অসুবিধে হয়। এ কথা শুনে নন্দরাম এমন হতবাক হয়ে গেল যে প্রথমটায় মুখে বাক্য সরল না। তারপরই হঠাৎ তবে রে বলে একটা হুংকার ছেড়ে উঠে হাতের কাছে যা ছিল তাই তুলে ছুঁড়ে মারল নবুর দিকে। বরাবরই নন্দরামের হাতের টিপ খুবই ভালো। লুচিতে জড়ানো রসগোল্লাটাও নবুর কপালে এসে লেগেছিল। এটাও লাগলো। নবু 2 হাতে কপাল চেপে ধরে আঁক শব্দ করে বসে পড়ল বটে, কিন্তু বসে পড়েই বুঝতে পারল তার হাতের কোষে এক বান্ডিল নোট। ধুতির কষি আঁটতে আঁটতে নন্দরাম খাট থেকে নামবার আগেই অবশ্য নবু এক লাফে চৌকাঠ ডিঙিয়ে দুদ্দার সিঁড়ি ভেঙে বাগান পেরিয়ে দেওয়াল ডিঙিয়ে হাওয়া। পরদিন কালুচরণের দোকানে ঢুকে নবু টের পেল বুড়ো চোরেরা তাকে আড়ে আড়ে দেখছে। তুচ্ছ তাচ্ছিল্যের ভাবটা আর যেন নেই বলেই মনে হচ্ছে। শীতল সাধুকার চোখে একটু শ্রদ্ধার ভাবও যেন দেখতে পাচ্ছিল নবু। তা সে যাই হোক, নবু বেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করেই বসে রইল।